করে এসআরবি গঠনের মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। বদলে যাচ্ছে অর্থবছর, নতুন সময় 1 এপ্রিল থেকে 31 মার্চ নির্ধারণ। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের আসামি হিসাবে ফিরিয়ে আনার উদ্যোগ। চাঁপাইনবাবগঞ্জের ফারাক্কা বাঁধের প্রভাবে ভয়াবহ নদী ভাঙন। 1 মাসেই নিঃস্ব 2 শতাধিক পরিবার, ফসলি জমি। আতঙ্কে পদ্মা পারেন মানুষ। এবং ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের 8 যুবকের বাড়িতে শোকের মাতম। প্রকৃত তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার জন্য নতুন একটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রচলিত 1 জুলাই থেকে 30 জুন অর্থবছরের পরিবর্তে নতুন করে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করেছে মন্ত্রিসভা। দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকার প্রধানের আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, 6 মাসের সামর্থ্যের ঘাটতি থাকলেও আন্তরিকতার অভাব ছিল না। সোমবার দুপুরে সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। আর প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখপাত্র মাহাদি আমিন বলেন, অল্প সময়ের মধ্যেই নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান, সেই প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের এই মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 7 নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। আর আসামি পক্ষের দাবি, পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি প্রসিকিউশন। এদিকে নতুন আরেক মামলায় 3 সাংবাদিককে হাজির করার পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। পরশ, ইনান, সাদ্দাম, এই যে বললেন কর্মীরা যে পেটাচ্ছে, এখানেই তো প্রশ্নটা যে কর্মীরা পেটালে সে যে মানুষটা পেটাচ্ছে, নাম্বার 1 সে কর্মী কি না সেটা কি ভালোভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রসিকিউশন এস্টাবলিশ করতে পেরেছে? 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে আজকে 3 জন ব্যক্তির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়।
ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে সেখানে আছেন সে বিষয়ে বাংলাদেশ জানে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে ৭১-এ মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আবুল কালাম আজাদের আপিল শুনানি ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিস্তা সংকট কাটাতে কূটনৈতিক আলোচনার পাশাপাশি কারিগরি পরীক্ষা শেষে শিগগিরই সরকার কাজ শুরু করেছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সোমবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে তিস্তা নদী টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। এ সময় বিশেষজ্ঞরা বলেন, ভৌগোলিক ও পরিবেশগত বিপর্যয়, অসম পানি বণ্টন এবং রাজনৈতিক জটিলতায় চরম হুমকির মুখে তিস্তা অববাহিকার জীবন জীবিকা। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দেবেন, আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। চলতি অর্থবছরে সরকার 5টি স্থানীয় নির্বাচন শেষ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সকালে সচিবালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সৌর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি বলেন, সরকারের 6 মাস প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয়। নবায়নযোগ্য জ্বালানি কার্যকর করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ লক্ষ্যে সরকার কমিটি গঠন করবে বলেও জানান মীর শাহে আলম। আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। আমি আবারও বলছি, অর্থ বছরের মধ্যে শেষ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম ও নৃতাত্ত্বিক পরিচয়ের পরিবর্তে নাগরিক পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রবর্তন করেছেন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বর্তমান সরকারের 6 মাসের কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অপরাজনীতি জঞ্জাল দূর করতে বর্তমান প্রধানমন্ত্রী মুসলিম অমুসলিম, বাঙালি অবাঙালির পরিচয়ের যে রক্তাক্ত ইতিহাস এবং ঐতিহ্য, তার প্রেক্ষাপটেই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কাঠামোবদ্ধ করেছেন। ধর্ম এবং নৃতাত্ত্বিক পরিচয়ের বদলে নাগরিক পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে তিনি প্রবর্তন করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সবচেয়ে শক্তিশালী মতাদর্শ এবং যার মধ্যে লুকিয়ে আছে আমাদের সমস্ত শক্তি সম্ভাবনা। রাজধানীতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করছে মানুষ। 2 ঘন্টারও বেশি সময় থাকতে হচ্ছে লাইনে। গ্যাস সংকটে ভোগান্তির পাশাপাশি কমে যাচ্ছে তাদের দৈনিক আয়। সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে অনেক চালক। 2 দিন আগে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাস নিয়ে গেছি, তাও গ্যাসের প্রেশার পাইছি 120, মানে খুব কম। গ্যাস পাম্পে মেশিন বন্ধ, এই দুর্ভোগে আছি। 5 ঘন্টা ধরে বসা যাব, 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়, গ্যাস পাই না ঠিক মতন। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। সেই লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্রে এখন জোরে সোরে পরীক্ষা নিরীক্ষা চলছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে প্রথম ইউনিটটি পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে। দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে চলমান সংকটের কারণে গ্রাহক পর্যায়ে লোডশেডিং বাড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প বিদ্যুৎ উৎস হিসাবে এই পারমাণবিক কেন্দ্রটির দিকে তাকিয়ে রয়েছে পুরো দেশ।
ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পদ্মার ভাঙন। গেল এক মাসেই ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে 2 শতাধিক পরিবার, আর নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিন তানোয়ার। ভারতের ফারাক্কা বাঁধ থেকে মাত্র 18 কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বর্ষায় ফারাক্কার সব ফটক খুলে দেয়ায় খরস্রোতা পদ্মা কেড়ে নিচ্ছে একের পর এক বসতভিটা ও হাজারো মানুষের স্বপ্ন। গেল এক মাসে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জের বিশরসিয়া, মনোহরপুর, পাকা ও দুর্লভপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর ভাঙনে আমার কিছু নাই ভাই। নদী ভাঙনের কারণে অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রতিষ্ঠান অনেক বিলীন হয়ে যাচ্ছে। এভাবে যদি বাড়ি ভাঙতে থাকে তা আমাদের কিছু থাকবে কি? আমরা স্থায়ী বাদ যাই, আমাদের জমি জমা, ঘর বাড়ি সবকিছু নেমে আমরা বিলীন হয়ে গেছি, আমাদের থাকার জায়গাটুকু এখন নাই। সেই সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের অবৈধভাবে বালু উত্তোলন। ফলে প্রতি বছরই বাড়ছে নদীর তাণ্ডব। গেল 5 বছরে কেবল পাকা ইউনিয়নেরই 15টি গ্রাম ধসে গেছে নদীতে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ 200 কোটি টাকারও বেশি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থায়ী প্রতিরোধের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিকভাবে যদি ভাঙন দেখা দেয় আমাদের জিওব্যাগ দিয়ে আপাতত ব্যাংকল্যান্ড যাতে শিফট না হয় একটা অস্থায়ী কাজ করতে হবে। নদী ভাঙনগুলো ঠেকানোর জন্য আমাদের অলরেডি একটি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। আমরা আশা করছি এই মাসের মধ্যে আমরা ঠিকাদার নিয়োগ করতে পারবো। এদিকে বর্ষার মৌসুম শেষ হলে স্থায়ী বাঁধ নির্মাণের মূল কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। স্বল্পকালীন মেয়াদে এখানে ব্যাগ ফেলে আমরা এই ভাঙনগুলো রোধ করার চেষ্টা করছি, কিন্তু এই বর্ষা মৌসুম শেষ হলেই আমরা স্থায়ী এখানে বাঁধ তৈরি করার জন্য আমাদের কাজ শুরু হবে। বাপদাতার ভিটেমাটি ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর কোনো আশ্বাস নয়, দ্রুত টেকসই ও স্থায়ী নদী রক্ষা বাঁধ দেখতে চান পদ্মাপাড়ের অসহায় মানুষ। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের 8 যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারগুলোর সঙ্গে গ্রাম জুড়ে বইছে শোকের ছায়া। পরিবার ও স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ ও উৎকণ্ঠায়। প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাই করা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুলন্দিশেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাবার ও পানি সংকটে 11 অভিবাসন প্রত্যাশী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় সুনামগঞ্জের 8 জন নিখোঁজ রয়েছে। এমন খবরের পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারগুলো। সেই সঙ্গে গ্রাম জুড়ে বইছে শোকের ছায়া। নিখোঁজ যুবকরা হলেন শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের হৃদয় পাল, চিকারকান্দি গ্রামের এনামুল খান, রিপন মিয়া, মামুন খান, রশনি গ্রামের মোহাম্মদ তালহা, জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের জুয়েল আহমেদ টিপু, হাবিবুল্লাহ, দিরাই পৌর এলাকার গাকটিয়া গ্রামের সানোয়ার হোসেন। নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে কারো বাড়িতে চলছে আহাজারি, কারো পরিবার ও স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। 42 জনের মাঝে 11 জন মারা গেছেন, বাট 7 জন আমরা সুনামগঞ্জের। 3 তারিখ তার মার সাথে যোগাযোগ করছে, আর কোনো যোগাযোগও নাই। যারা উদ্ধার হয়েছে মিশরের হসপিটালে আছে, তারপর দিয়ে আমরা শুনলাম যে কিছু মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে। এখন আমার ভাই সহ তারা হই আছে, এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আজকে 15 দিন ধরে আমার বাইরে খোঁজ খবর পাইলাম না। আমার মামুন ভাতিজার জন্য আপনারা হলে মিললা আমার ভাতিজার খবরটা আপনারা দিবা। প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাই করা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি নিয়ে আরেকটু যাচাই করার সুযোগ আছে। আমরা পরবর্তীতে
এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা রিপোর্ট আকারে পেশ করব। এই সংক্রান্তে এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে গত 28 মার্চ লিবিয়া থেকে নৌকায় গ্রিসে যাওয়ার পথে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জের অন্তত 10 জন ছিলেন। ইউরোপে পাড়ি দিতে অবৈধ পন্থায় সাগর পথে না গিয়ে বৈধ পথে যাওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঝালকাঠিতে তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিন রাতে কয়েক দফা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতের কার্যক্রম। পল্লী বিদ্যুৎ অফিসে নানা অনিয়ম হচ্ছে এমন অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। রুহুল আমিন রুবেলের তথ্য চিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ঝালকাঠি সদর উপজেলায় বিদ্যুতের গ্রাহক প্রায় 26,000, যাদের সেবা দিতে হিমশিম অবস্থা বিপণন প্রতিষ্ঠানের। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এক সময়ের দ্বিতীয় কলকাতা খ্যাত ব্যবসায়িক বন্দর ঝালকাঠি। লোডশেডিংয়ের কারণে যেমন ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, তেমনি তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। রাতের বেলা কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ আবার চার্জারের আলোয় বেচাকেনা করছেন। গত 2 মাস ধরে দিনে ও রাতে কয়েক দফা লোডশেডিংয়ে ক্ষতি হচ্ছে অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। কলকারখানায় উৎপাদনও কমেছে। বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি এবং ভুতুরে বিলের অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারেন্টের সমস্যা, এই কারণে হলো আমরা গাছতলা বইয়ে আছি। আমরা তো দিন মজুরি, যদি আমরা কাজ করিয়ে খাইতে পারি, এবার যদি কারেন্ট না থাকে কাজ করে খামু কি দিয়ে আমরা। ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমের অনেক সমস্যা হচ্ছে। বর্তমানে আমাদের যে কারেন্টের ঘাটতিটা, লোডশেডিং হচ্ছে, তাতে প্রায় 3-4 ঘন্টায় দিনের বেলা আমরা কারেন্ট পাই না। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়ে থাকে। এই জন্য আমাদের যারা কাজকর্ম করে তাদের খুবই সমস্যা। তবে এইসব অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নির্বাহী জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় ঘাটতি হচ্ছে। চাহিদা অনুযায়ী যেভাবে বরাদ্দ পাচ্ছি, এই ঘাট যে শর্ট ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক ফিডার এক সময় আমাদের শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছি আমরা। ঝালকাঠি জেলায় ওজোপাড়িকর 26,000 গ্রাহকদের বিদ্যুতের চাহিদা রয়েছে 11 মেগাওয়াট, কিন্তু গ্রাহকরা পাচ্ছেন মাত্র 6 মেগাওয়াট। দ্রুত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ। 2 চিকিৎসকের পরিবর্তে আছেন 1 জন। সার্জনের অভাবে 5 বছর বন্ধ সিজার অপারেশন। দ্রুত সমস্যার সমাধানের দাবি সেবা বঞ্চিতদের। শিগগিরই সমাধানের আশা কর্তৃপক্ষের। নুরুদ্দিনের তথ্য চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। পিরোজপুর শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফাঁকা ওয়ার্ড, খালি বেড ও রোগীশূন্য বহির্বিভাগ। দেখে বোঝার উপায় নেই এটি সচল হাসপাতাল। একসময় এখানে প্রসূতি মা ও শিশু রোগীদের ভিড় থাকলেও বর্তমানে হাসপাতাল জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। 2 জন চিকিৎসকের পদ থাকলেও দায়িত্ব পালন করছেন 1 জন। তিনিও এই কেন্দ্রের স্থায়ী দায়িত্বপ্রাপ্ত নন। এছাড়াও নার্স সহ জনবল সংকট রয়েছে। নাইট গার্ড সংকটে নিরাপত্তাহীনতায় রোগীরা। এদিকে হাসপাতাল ভবনটির বিভিন্ন জায়গা থেকে খসে পড়েছে পলেস্তারা। সামান্য বৃষ্টিতেই ঝরে পানি, ফলে ভোগান্তিতে সেবা নিতে আসা মা ও শিশু রোগীরা। 2022 সালে এখানে সবশেষ সিজার অপারেশন হয়। এরপর থেকে গাইনি চিকিৎসক না থাকায় 20 শয্যার হাসপাতালটিতে বন্ধ অপারেশন। এছাড়াও চলতি বছরের জানুয়ারি থেকে পরিবার পরিকল্পনায় জন্ম নিয়ন্ত্রণের সকল উপকরণ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের এখানে আগে সিজার হইতো, এখন আর এখানে সিজার হয় না। আমাদের মহিলাদের জন্য এটা ক্ষতিকর। এখান থেকে সিজারটা হয় তাহলে দেখা যায় অনেক উপকৃত হয়। বাহিরে করতে গেলে দেখা যায় 20-30 হাজার টাকা খরচ হয়, অনেকের পক্ষে সম্ভব না। আমাদের এখানে ম্যানপাওয়ারের যথেষ্ট সংকট। আমরা সরকারি ছুটি কোনো ভোগ করতে পারি এবং
আর নাইট গার্ড নাই। আমাদের জন্ম নিরোধক পিল নেই, সাপ্লাই নেই, সরবরাহ নেই, আর অপারেশন এখানে হয় না, সিজারিয়ান অপারেশন হয় না। সমস্যার বিষয়ে মহাপরিচালককে জানানো হয়েছে, শিগগিরই সমাধান হবে বলে জানান এই কর্মকর্তা। এই কেন্দ্রটার ব্যাপারে আমরা মহাপরিচালক মহোদয় সহ আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা অবহিত করছে লিখিত আকারে, এবং আমরা সর্বশেষ যে তথ্য এটা পেয়েছি যে এখানে নতুন একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র হওয়ার জন্য এটা অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটা প্রক্রিয়াধীন আছে। দ্রুত জনবল ও চিকিৎসক নিয়োগ করে সকল সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বাম্পার ফলন হলো ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালীর পাট চাষিরা। উৎপাদন খরচ বেড়ে যায়, বর্তমান দামে পাট বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, পাট চাষে এখন লাভের চেয়ে খরচই বেশি। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সোনালী আশখ্যাত পাট একসময় যাকে বলা হতো দেশের সোনার ফসল। চলতি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঠ জুড়ে চলছে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছড়ানো ও শুকানোর ব্যস্ততা। ভালো ফলনে কৃষকের মুখে আনন্দের যে হাসি ছিল তা ম্লান হয়েছে বাজার দর না থাকায়। প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয় 20 থেকে 27 হাজার টাকা। তবে মৌসুমের শুরুতে প্রতি মন পাট 4 হাজার টাকার বেশি দামে বিক্রি হলেও এখন সেই দাম অনেকটাই কমে গেছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বর্তমান দামে পাট বিক্রি করে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। খরচ হচ্ছে আপনার 25,000 26,000 এইরকম। 4,000 টাকা দাম ছিল আমাদের পাট পরিত দিয়ে আমাদের লাভজনক আসলে ছিল, কিন্তু এখন এই 2800 2900 3,000 এতে তো আমাদের আসলে পোষাচ্ছে না। আমার চাষি লোকের তো ক্ষেতের দাম ভালো চাই, নাহলে তো আমার তো লস হয়। পাট চাষে কৃষকের আগ্রহ বাড়াতে ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ নতুন জাত সম্প্রসারণ এবং কৃষকদের পরামর্শের মাধ্যমে এই পাট চাষকে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান যে বাজার দর আছে সেই হিসাবে যদি আমরা হিসাব করি এবং কৃষকের যে উৎপাদন খরচ, আমরা বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকা যে খরচ হচ্ছে এবং সেটা প্রায় 40,000 টাকার কাছাকাছি বিঘা প্রতি বিক্রি হচ্ছে। চলতি বছর উপজেলায় 4,878 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 13,000 মেট্রিক টন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের দশানী রামপাল মোংলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। নেত্রকোনার সদর উপজেলার 40 ইউনিয়নের বাগড়া এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি 2026 পালন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রাম জোন। চট্টগ্রামের মিরসরাইয়ের 3 ঘড়িয়াটলা মুরাদপুর সড়কের পাশে তালবীজ ও চারাগাছ রোপণ করে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার। ফেনীর রাজাঝির দিঘিপাড়ে ফ্যামিলি সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। এ সময় উপস্থিত ছিলেন ফেনীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। বান্দরবানে প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফ এর আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। 2026-27 অর্থবছরের মানবিক কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জিআর কর্মসূচির নগদ টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। ফরিদপুরের চরভদ্রাসনে নির্যাতনের পর কৃষক শেখ ইউসুফ আলীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ঠাকুরগাঁয়ের রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানুল্লাহ আমান। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জয়পুরহাটের 5 বিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়েছে। হবিগঞ্জের চা বাগান এলাকায় গর্ভবতী ও প্রসূতি নারী এবং শিশুদের পুষ্টিসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে সীমান্তিক মোমেন্টাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। এদিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের নতুন এই হুমকিতে উত্তেজনা আরও বেড়েছে। উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা 3 আরোহী মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় 3 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বেল মডেলের ওই হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল এটির, কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়। কোচের ভূমিকায় আবারও বার্সেলোনায় ফিরলেন ক্লাব কিংবদন্তি সার্জিও বুস্কেটস। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলোয়াড়ি অধ্যায় শেষ করে বার্সা অ্যাথলেটিকের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সাবেক সতীর্থ জুলিয়ানো বেলেত্তির ডিরেকশনে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করবেন 38 বছর বয়সী স্প্যানিশ তারকা। মূলত তরুণদের দীক্ষা দেওয়ার পাশাপাশি নিজের কোচিং লাইসেন্সের প্রাতিষ্ঠানিক কোর্স সম্পূর্ণ করতে তার এই নতুন মিশন। 15 মৌসুম বার্সার মূল দলে খেলে অসংখ্য ট্রফি জেতা বুস্কেটসের এই ফেরা বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ার জন্য বড় অনুপ্রেরণা হতে যাচ্ছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বাড়তে পারে, রিজার্ভের স্বস্তি, বিনিয়োগে মন্দায়। মতবিনিময় মাহাদি আমিন, ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল, বিলুপ্ত হচ্ছে র্যাব, বদল হচ্ছে অর্থ বছরের সময়। গ্যাস বিদ্যুতের অতি সংকট পরিস্থিতি থেকে বের হচ্ছে দেশ। সমকাল শিরোনাম করেছে, ঢাকার 406 মাদক ব্যবসায়ীর অর্থ সম্পদ অনুসন্ধান শুরু, শিশুর হাম চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব। বিদ্যুৎ বাড়তি গ্যাস, তিতাসের এলাকায় ভুগছে কারখানা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, মেগা প্রকল্পের ভারী বোঝা, সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকারের 180 দিন উপলক্ষে মতবিনিময়। ঢাকা দিল্লি সর্বক উন্নয়নে গলার কাটা শেখ হাসিনা। যুগান্তর শিরোনাম করেছে, ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে সরকার, 180 দিন পূর্তিতে মতবিনিময়। বিপুল টাকা বিনিয়োগেও সুফল নেই, দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান। ভূমধ্যসাগরে প্রাণ গেল 9 বাংলাদেশির। আমার দেশ শিরোনাম করেছে, ব্যাটারি রিকশার পেটে 20,000 কোটি টাকার বিদ্যুৎ, খুনোখুনিতে জড়িয়েছে দলের একাংশ, নিহত 39 নেতাকর্মী। বিএনপি সরকারের 6 মাস। প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের মতবিনিময় সভা, 6 মাসের নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। নয় দিগন্ত শিরোনাম করেছে, পে স্কেল চূড়ান্ত, 2 ধাপে বাস্তবায়ন। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের।
বদলে যাচ্ছে গ্রাম নগরের চিত্র, সড়ক, খাল, সেতু ও অবকাঠামোয় এলজিইডির বড় কর্মযজ্ঞ। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। বদলে যাচ্ছে অর্থবছর, নতুন সময় 1 এপ্রিল থেকে 31 মার্চ নির্ধারণ। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের আসামি হিসাবে ফিরিয়ে আনার উদ্যোগ। চাঁপাইনবাবগঞ্জে ফারাক্কাবাদের প্রভাবে ভয়াবহ নদী ভাঙন, 1 মাসেই নিঃস্ব 2 শতাধিক পরিবার, ফসলি জমি, আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ। এবং ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের 8 যুবকের বাড়িতে শোকের মাতম। প্রকৃত তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।